স্যার আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। আমি নিজের দিকে একবার মুখ করছি আর একবার রাস্তার লোকগুলোকে দেখছি। স্যার এবার আমাকে ভেতরে আসতে বললেন। আমি বুঝতে পারলাম না আমি দোষটা কি করেছি। আমি ব্যাগটা নিয়ে চলে আসতে যাব, অমনি হারিমুখো স্যারটা বললেন, কোথায় যাচ্ছ? ক্লাস করবে না? না করব না, আপনার ক্লাস। হারিমুখো স্যার। কিছু বললে তুমি? কই না তো, কিছু বলিনি। আগে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমি আর পড়বো না আপনার কাছে। কেন কেন পড়বে না শুনি? আপনি আমাকে শুধু শুধু কান ধরে রাস্তায় দাঁড় করালেন। শুধু শুধু? তাই নয় তো কি শুনি, কিসের জন্য দাঁড় করালেন? তোমাকে জয় প্রপোজ করেছিল, তো তুমি অ্যাকসেপ্ট করেছো? হ্যাঁ করেছি, তাতে আপনার কি শুনি? আমার টিউশনে এসব চলবে না, বুঝেছো? আর তারপরে যদি এসব শুনতে পাই আমি তোমার বাবাইকে এসব বলবো। সরি স্যার, আর কোনোদিন হবে না। ওকে, চুপ করে বসো, এখন তোমাদের পরীক্ষার খাতা দেখবো। ওকে স্যার। রাক্ষস একটা, সব শয়তানি সব সময় আমার পিছনে বাস দেওয়ার জন্য রেডি। তিথি, তুই 100-তে 90 পেয়েছিস। থ্যাংক ইউ স্যার। শিমুল? হ্যাঁ স্যার বলুন। ঈশ্বরী, তুই পেয়েছিস 100-তে 10। অনেক হয়ে গেছে তো। তোর বাবাকে কাল আমার সাথে দেখা করতে বলবি। কেন স্যার? সেটা জেনে তুই কি করবি? যেটা বলছিস সেটা করবি। শিমুল? বলুন। তুই 100-তে 0 পেয়েছো, উঠে এসো এখানে। জি স্যার। এটা কি শিমুল, তোমার পড়াশোনা কোথায় এসে পৌঁছেছে, বুঝতে পারছো? ওই জন্য তো বাড়িতে বললাম বিয়ে করব, আমার পড়তে ভালো লাগে না। কিন্তু সেটা তোমার লজ্জা করে না? এটা কোনো নম্বর হলো? কেন স্যার, শূন্য কি নম্বর না? শিমুল? শিমুলকে আর পাইকে ব্যাগ নিয়ে দিল ছোট। আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে নি। আমি শিমুল, বাবা মায়ের একমাত্র মেয়ে। আমি এখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, তাও আবার জোর করে ভর্তি হয়েছি ঘুষ দিয়ে। আমার মাথার গোবর ভরা। আর যার সাথে এতক্ষণ যুদ্ধ করে এলাম তিনি আমার স্যার আয়াত, টিউশন স্যার আর কলেজের স্যার। আর বেষ্টু ঈশ্বরী, আমি ওকে আদর করে ইস্যু বলে ডাকি। যাই হোক, বাকি ঘটনা গল্পে জানতে পারবেন। পরের দিন কলেজে তাড়াতাড়ি রেডি হয়ে ইস্যুকে নিয়ে বেরিয়ে গেলাম কলেজে। কলেজে ঢুকতেই কেউ একজন পা বাড়িয়ে আমাকে ফেলে দেয়। আহ, কোন রানু মণ্ডলের বর্ডে আমাকে ফেললি? আজ তোকে তো। উঠতে উঠতে কথা বলে বললাম, উঠে দেখি স্যার দাঁড়িয়ে। ব্যাস, আমার তো মাথা গেল গরম। স্যার, আপনি আমাকে ফেললেন কেন? চুপ, আমি তোমাকে ফেলিনি, আয়ুষ ফেলেছে। ভালো করে তাকিয়ে দেখো। ননসেন্স। কি? আমি ননসেন্স? তোকে তো দেখে নেব আয়াত, আগে এটাকে দেখি। ওই হারামি, তুই আমাকে ফেললি কেন? বেশ করেছি, কি করবি তুই? কি করব দেখবি তুই, দেখা, ওয়েট অ্যান্ড ওয়াচ। বলি কিছু দূর থেকে একটা মোটা লাঠি নিয়ে এলাম, অন্যটা কোমরে বেঁধে নিয়ে ওদের দিকে এগিয়ে গেলাম আর সবকটাকে লাঠি দিয়ে পেটালাম। প্লিজ আমাদের ছেড়ে দাও বোন, প্লিজ, আর হবে না। এই, এটা কি করেছো? তুমি ওকে মারছো কেন? কি বে, এত জ্ঞান দিতে স্যার আপনি? সরি। তুমি ওকে মারলে কেন? আমাকে ফেলে দিয়েছে তাই। তা বলে ওভাবে মারতে যাবে? ক্লাসে যাও, সবাই যে যার ক্লাসে যাও। ক্লাসরুমে স্যার পড়াচ্ছে আর আমি কাগজ নিয়ে খেলা করছি। শিমুল, স্ট্যান্ড আপ। জি স্যার। তোমাকে একটা সহজ প্রশ্ন করেছি, ক্লাস 9-10-এ পড়ছো? আচ্ছা করুন। বাচক কলা কাকে বলে? এত সোজা প্রশ্ন, হি হি হি। এটা তো আমি চুটকিতে বলে দেব। যে কলা ভেজে রান্না করা হয় তাকে ভাজক কলা বলে। হোয়াট? শিমুল, তোমার মনটা কোথায়? পড়াশোনা কেন করছো না ঠিক মতো? সবাই তো হাহা করে হাসছে। স্টপ, সবাই চুপ। এটা তোমার কত আগের পড়া, আর তুমি এটার উপর কি দিলে? স্কুল লাইফে কি করেছিলে? কেন, এটাই লিখেছিলাম। যাও, ক্লাসের বাইরে কান ধরে দাঁড়াও। ক্লাসের বাইরে কান ধরে দাঁড়িয়ে রইলাম আর ওই হাড়িমুখো স্যারকে হাজারটা গালাগালি করলাম। কলেজে ছুটি হয়ে আমি আর ইস্যু হাঁটছি, অমনি একটা বড় কার এসে সামনে দাঁড়ালো। ওই দেখতে পান, আল্লাহ দুটো চোখ দিয়েছে, কাজে লাগান। মানুষের প্রাণ নিতে গাড়িতে বসে আছেন, বের হন। সরি, আসলে বুঝতে পারিনি, ফোনে কথা বলছিলাম। ওকে, যা, এবারে মতো মাপ করলাম। গাড়িটা চলে গেল। ইস্যুকে বাই বলে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখি মা আর বাবা খুব ব্যস্ত। আমি নিজের রুমে ব্যাগটা রেখে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর বাবা আর মা আমার রুমে এসে বলল, শিমুল, কাল তোর গায়ে হলুদ, পরশু তোর বিয়ে। পাত্র আমরা ঠিক করে রেখেছি, এই ছবি দেখে নে। বিয়ে বলেই বাবা মা চলে গেলেন। ধ্যাত, ওটা তো আর সত্যি বলিনি, তা বলে বিয়ে ঠিক করে দিল। দেখবো না ছবি?
ছবিটা বিছানার একপাশে ছুঁড়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা মায়ের ডাকাডাকিতে ঘুম ভেঙে বিরক্ত হয়ে বিছানায় উঠে বসে ঘুম ঘুম চোখে নিয়ে চেঁচিয়ে বলে উঠলাম, সকালবেলা এত ডাকাডাকি কিসের? মেয়ের কথা শোনো বলে কি? তোর কি হুঁশ জ্ঞান নাই? আজ তোর গায়ে হলুদ, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আয়। মা প্লিজ আর একটু ঘুমাতে দাও, আর একটু। এই তুই কি উঠবি নাকি আমি পানি আনবো? উঠছি উঠে ফ্রেশ হয়ে বিছানায় বসে আছি। তখন ইস্যু একটা হলুদ শাড়ি নিয়ে আমার রুমে এসে বলল, এই নে শাড়িটা, তাড়াতাড়ি পরে নে, কাকিমা রেগে যাবে না হলে। তুই এখানে কি করছিস? আর কি করে জানলি আমার বিয়ে? আমার বেষ্টুর বিয়ে, আর আমি জানবো না? কাকিমা কাল আমাদের বাড়িতে গিয়ে বলে এসেছে, তাই সকাল সকাল চলে এলাম। ভালো করেছিস। এখন শাড়িটা পরে আয় তাড়াতাড়ি। শাড়িটা পরে এলো শিমুল, হালকা লিপস্টিক, গাঢ় খাজো হলুদ রঙের গয়না ফুলের, আজ শিমুলকে হলুদ পরে লাগছে। সবাইকে এই দিনে সুন্দর লাগে, তবে আমাদের নায়িকা কোনো পরিবার থেকে কম না। শিমুলকে সাজিয়ে ইস্যু নিজে শিমুলের দিকে তাকিয়ে আছে। কি হলো? হাঁ করে কি দেখছিস? মুখ বন্ধ কর, মাঝে ঢুকে যাবে। আজ তো আমি তোর ওপর ক্রাশ খেয়ে গেলাম। যদি ছেলে হতাম আজ তোকে নিয়ে পালিয়ে যেতাম। তোর এই ফালতু বক বক বন্ধ করবি? ওকে করলাম না, কিন্তু তোর তো বিয়ে তো হয়ে গেল, আমারটা কবে হবে? সেটা তুই দেখ। আমি শুধু একটা জিনিস চাই, আমার বরটা যেন খুব বদমাশ হয়, আমাকে পড়তে না দেয়, পড়তে বসলে মারে। এই প্রথম কোনো মেয়ে নিজের বরের খারাপ চাইলো। ব্রেকিং নিউজ, শিমুল চৌধুরী তার বর যেন বদমাইশ হয়, তাকে মারে। এই হারামি, তুই চেঁচামেচি করছিস কেন? কেউ যদি শুনে ফেলে? ওকে সরি, চল নিচে চল। হলুদ পর্ব শেষে করে রুমে আসি। এইভাবে সারাদিন কেটে রাত আসে। রাতে মেহেদি পড়াতে আসে। মেয়েটি মেহেদি পড়াতে পড়াতে বলল, দিদি বইয়ের নাম লিখবো? না দরকার নেই বরের নাম লেখার। কেন নেই? দরকার আছে। এই তুমি বরের নাম লেখো। মেহেদি পর্ব শেষ হয়ে যায়। পরের দিন সকালে আমাকে সুন্দর করে সাজানো হয়। এখনো পর্যন্ত বরকে দেখিনি আমি। বিয়েটা ভালোভাবে সম্পন্ন হলো। এবার বিদায় পালা। বিদায়ের সময় শিমুলের মা বাবা খুব কাঁদছিলেন। আর কাঁদবি না কেন? তাদের একমাত্র মেয়ে তাদের ছেড়ে অন্য বাড়িতে চলে যাচ্ছে, বরের বাড়িতে। রুমে বসে আছি, বসেছে। তখনই দরজা লাগানোর শব্দে একটু নড়ে চড়ে বসলাম। বরটা এসে আমার পাশে বসে ঘোমটাটা উঠতেই আমি যে, আপনি এখানে কেন? কেন, এখানে অন্য কারো থাকার কথা ছিল? হ্যাঁ তাই তো। আমার বর তামিম না কি যেন নাম, সে কই? আমার নাম তো তামিম। কিন্তু আপনার নাম তো আয়াত। হ্যাঁ হ্যাঁ, হয়তো আমার ডাক নাম তামিম। থাক বুঝেছি, আর বলতে ওকে। হয় না। আরে আপনি এখানে কেন বসে? সরুন। কেন? আপনি আমাকে ছোবেন না বলে দিন। 100 বার ছুবো, তুমি আমার বউ। বাবা গো, আমি বাড়ি যাব। এই চুপ চুপ, সবাই শুনতে পেলে আমার মান সম্মান যাবে। আচ্ছা শোনো, তুমি বিছানায় শুয়ে পড়ো। বিছানায় শুয়ে পড়ে উনি সোফায় শুয়ে পড়েন। সকালবেলা কারো যেন আওয়াজে ঘুম ভেঙে গেল। কানে বালিশ চাপা দিয়ে ঘুম ঘুম চোখে নিয়ে বললাম, কোন রে এত রাতে আমাকে ওটাই? হারামি, তোর কপালে বউ জুটবে না। চোখ খুলতেই আমার চোখ কপালে উঠে গেল। ঢোকিলে স্যারকে বললাম, স্যার আপনি? হ্যাঁ কি যেন বলছিলে? আমি কি? না স্যার, আপনাকে কিছু বলিনি। আসলে এত রাতে এভাবে ওঠালেন, আমি ভাবলাম কোনো জিন। আর আমি শুনেছি জিনকে গালাগালি করলে জিন পালিয়ে যায়। তোমার এসব ফালতু কথা রাখো আর পড়তে বসো। কি পড়তে বসতে হবে? আল্লাহ গো, পড়ার ভয়ে বিয়ে করলাম, আবার সেই পড়া। চুপচাপ রেডি হয়ে পড়তে বসো। আমি নিচে থেকে এসে যেন দেখতে পাই তুমি পড়তে বসেছো। পড়বো না আমি। কি বললে আবার বলো। কই কিছু বলিনি তো। ওকে, আমি কিছুক্ষণ পর আসছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পড়তে বসো। রাক্ষসটা চলে যায়। আমি ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি বিছানায় বই রাখা। ভয়ে ভয়ে পড়তে বসে গেলাম। না পড়ে গান গুনগুন করে গাইছি। मोइनो खान के कहा दिल मेरा खो गया, आशिकों की गाली में गजब हो गया, दिन सांग गुजरी रातें भी मेरा चैन खो गया। चलो। বাবা, ভালো গান করো তো। আজ বউভাতে তুমি গান করবে কেমন? কথাটা কানে আসতেই পিছনে ফিরে তাকালাম। না স্যার,
আমি গান পারি না, এমনি। বললাম তো তুমি গান করবে, এরপর বইগুলো দাও। আচ্ছা পড়ো, আগে বলো। নিন, খিদে পেয়েছে। আগে পড়ো, তুমি দিন দিন খুব বাদর হচ্ছ। কে আপনি? শিমুল। মজা করলাম আমি। বেশ, পড়া বলো। কি পড়া? ভেবেছিলাম বিয়ের পর আর পড়তে হবে না, তাই সব পড়া কাল ভুলে গেছি। তোমাকে নিয়ে যে কি করব। ভাইয়া আসবো? আয়। ভাবিকে নিচে ডাকছে সবাই ব্রেকফাস্টের জন্য। ওকে নিয়ে যা। আমাকে ইমরা নিজে নিয়ে যায়। নতুন বউকে সবাই খুব আদর দিচ্ছে। সন্ধ্যার দিকে আমাকে খুব সুন্দর করে সাজিয়েছে, একটা সুন্দর চেয়ারে বসিয়েছে। আমি চুপচাপ বসে আছি, আর গান হচ্ছে, সবাই নাচছে। আমিও আর নিজেকে আটকে রাখতে পারলাম না, নাচতে লাগলাম সসুরাল গাঁদা ফুল। স্যার আমার হাত ধরে টানতে টানতে একটা রুমে নিয়ে গেল। স্যার কি করছেন? আমাকে নাচতে দিন, আমি নাচবো। কত শখ ছিল আমার বিয়েতে আমি নাচবো, ছাড়ুন। আয়াত আর শিমুলকে কোনো কথা বলতে দিল না। শিমুলের দুই ঠোঁট আঁকড়ে ধরলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে শিমুল তো লজ্জায় নিচের দিকে মুখ করে নেয়। আয়াত ঠোঁট মুছে বলল, এবার বক বক করো, চুপ কেন? কি হলো, আর নাচতে যাবে সবার সামনে? চলো ভাই। না। স্যার একটা গিটার আমার সামনে এনে দিয়ে গান করতে বলল, আর আমিও আমার ফেভারিট গানটা গাইলাম। বাকিটা এসে স্যারকে বলতে শুরু করলো। সবাই গান শুনে হাততালি দিতে লাগলো। রাতে ঘুমাতে গিয়ে দেখি উনি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। আমি ভয়ে ভয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। এই উঠো শিমুল, উঠো। জি স্যার। উঠছি স্যার। বিছানা থেকে উঠে স্যারের সামনে গেলাম। স্যার আমার কোমরে হাত দিয়ে কাপল ডান্স করতে করতে বলল, খুব শোক না নাচার, এবার নাচো সারা রাত আমার সাথে। স্যার আমার ঘুম পাচ্ছে। না, আজ তুমি ঘুমাবে না। এই শিমুল উঠো, পড়তে বসো, তারপর কলেজে যেতে হবে তো নাকি? কি কলেজে যেতে হবে? কলেজে গিয়ে মাঠে বসেছিলাম, পেছনে থেকে কেউ এসে আমার গলায় হাত দিয়ে বলল, শিমুল, হ্যাঁ এই কালকে এসেছি, এই কলেজে ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ারে। কি মজা, আমি খুব খুশি হয়েছি। চল তুই আর আমি একটু ঘুরি। দুজনে হাত ধরে ঘুরছে। এদিকে আয়াত দূর থেকে সবটা দেখছে আর রাগে ফুলছে। না জানি আজ শিমুলের কপালে কে আছে। গল্পের নায়িকার নাম পাল্টানো হলো শিমুল থেকে মেহেক। আয়াত তো দূর থেকে সবটা দেখছে। মেহেক ছেলেটার সাথে কি করছে, তাদের রাগে তো আয়াতের চোখ লাল বর্ণ ধারণ করেছে। হাতে একটা কলম ধরেছিল সে। রাগ সামলাতে না পেরে কলমটা খুব জোরে ছুঁড়ে দিল। না জানি আজ মেহেকের কপালে কি আছে। আয়াতের লাল লাভার মতো চোখ মেহেককে জ্বালিয়ে দেবে। মেহেক দূরে গিয়ে আবিরের সাথে খুব হেসে হেসে কথা বলছে। মনে হচ্ছে ওর বিয়েই হয়নি, আবির ওর বিয়ে। আয়াত এসব আর সহ্য করতে পারলো না, মেহেকের দিকে এগোতে লাগলো। আয়াত যত এগোচ্ছে মেহেকের কপালে তত শনি এগিয়ে আসছে। আয়াতকে মেহেককে নিজের দিকে ঘুরিয়ে ঠাস করে একটা চড় দিল। মেহেক গালে হাত দিয়ে আছে, কিছু বুঝতে পারলো না কি থেকে কি হলো। কলেজের মাঠে উপস্থিত থাকা সকল ছাত্রছাত্রীরা অবাক হয়ে আয়াত আর মেহেকের দিকে তাকিয়ে আছে। মেহেক গালে হাত দিয়ে এদিক ওদিক তাকিয়ে চোখ নিচু করে চোখের জল ফেলতে লাগলো। হালকা করে চোখের জল মুছে আয়াতের দিকে তাকিয়ে করুণ স্বরে বলল, স্যার আপনি আমাকে মারলেন কেন? কি করেছি আমি? কেন মারলেন বলুন? চুপ, একদম চুপ। আমি তোমাকে ভালো মেয়ে ভেবেছিলাম, কিন্তু তুমি এতটা বাজে মেয়ে আমি ভাবিনি। বর থাকতে আবার অন্য পরপুরুষের হাত রেখে ডরাডরি করছো, লজ্জা করে না তোমার? দেখুন আপনি কি আমি জানি না, তবে মেহেককে এসব বলার আপনার কোনো রাইট নেই। এই তুই তো চুপ কর। তুই জানতিস না অবিবাহিত তাওকে জড়িয়ে ধরে সে লজ্জা করে না? দেখুন আপনি কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছেন। আপনি হয়তো বলে যাচ্ছেন এটা কলেজ, আর কলেজে কিভাবে কথা বলতে হয় শেখা উচিত আপনার। আমার শেখা উচিত। আমিও ঠিক এটাই বলছি, এটা কলেজ তোদের ফষ্টি করার জায়গা নয়। স্যার তুমি তো খুব ভালো পরিবারের মেয়ে। জানতাম তুমি শোন করে, জানতাম না তুমি দুশ্চরিত্র বেহার মেয়ে, জানতাম না তোমার চরিত্র খারাপ। এই মিস্টার, আপনি কিন্তু এবার ওকে অপমান করছেন। অনেকক্ষণ থেকে দেখছি আপনি বারবার ওর চরিত্র নিয়ে কথা বলছেন। আর হ্যাঁ, একটা কথা কি বললেন অবিবাহিত? ওর কখন বিয়ে হলো আর কার সাথে আমি জানলাম না, আর আপনি জেনে নিলেন। আর ও আমার সাথে হাত ধরে ঘুরবে বা গলা ধরে ঘুরবে, তাতে আপনার কি? হ্যাঁ, আপনি ওর কে হন বলুন? আমি ওর কে হই এটা এই মেয়েটাকে জিজ্ঞেস করো। আমি ওর স্বামী। আর কি বললে? অপমান? ওর আবার মান অপমান আছে? মেহেক ছেলেটা দেখছি তোমার জন্য অনেক কিছু জানি। এতটা?
জি, আপনি নাকি ওর স্বামী হয়ে স্ত্রীকে এসব বলতে আপনার বিবেক পাচ্ছে না? এই ভালোবাসেন আপনার স্ত্রীকে? জি, কেমন স্বামী আপনি যে নিজের স্ত্রীকে বিশ্বাস করতে পারলেন না? লজ্জা করে না আপনার? একটা বন্ধুত্বের সম্পর্কে কি খারাপ নাম দিচ্ছেন? একদম আমাকে জ্ঞান দিতে আসবে না। আমি যা দেখার নিজ চোখে দেখেছি। মেহেক, ওনাকে বলো আমরা তেমন কিছু করিনি। মেহেক, যা মেহেক। কোথায় গেল এই মেহেক? মেহেক, কোথায় মেহেক? কোথায় আমার মেহেক? মেহেক কোথায় তুমি? প্লিজ সামনে এসে মেহেক। আপনি এটা ঠিক করলেন না। মেহেক আপনাকে এই কয়েকটা কাগজ দিতে বলেছিল, ইশারা করে আমাকে দেখালো আপনাকে দিতে। আমি জানতে চাইলাম কে হয়, ও বলল আগে দিয়ে আসতে তারপর বলবে, কিন্তু তার আগে আপনি। তাক আর বললাম না, জানিয়ে গেলাম আপনি ওর কে। আর হ্যাঁ, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আমরা একে অপরের ভালো বন্ধু, সেই স্কুল লাইফের, আমাদের ভাই বোনের মতো সম্পর্ক। কে আপনি অপমান করলেন আজ? কি আমাকে এসব আগে বলোনি কেন? আর দেখি কাগজগুলো। আপনি বলার সুযোগ দিলে তো। এই নিন, আসি আমি। আয়াত কাগজগুলো নিয়ে কলেজ থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে শান্তিনিকেতনে গিয়ে বসে সে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বড় শান্তিনিকেতন খুব সুন্দর জায়গা, শান্তির জায়গা। আয়াতের মন খারাপ হলেই এখানে চলে আসতো সে। তাদের বাড়ি থেকে বেশি দূর নয়। আয়াত একটা জায়গায় বসে কাগজগুলো খুলে দেখতে লাগলো। কাগজের লেখাগুলো পড়ে আয়াত কান্নায় ভেঙে পড়লো। কাগজে লেখা আছে, স্যার, আমি আপনাকে প্রথম থেকেই ভালোবাসি, তাই তো আপনার সাথে সবসময় ঝগড়া করি। স্যার, আমার পড়তে ভালো লাগে, তবে আপনার বকা খেয়ে অনেক ভালোবাসি আপনাকে, কিন্তু কোনোদিনও সাহস হয়নি বলার। বিয়ের দিন ভাবলাম আপনি হয়তো আমাকে ভালোবাসেন না। আমি এই বিয়ে না করে আপনার কাছে ছুটে যেতে চেয়েছিলাম। তারপর ইস্যু আমাকে বলল যে বিয়েটা আপনার সাথে হচ্ছে। সেদিন রাতে আমি একটু আপনার সাথে মজা করছিলাম। সরি, আজ বাড়ি গিয়ে আপনার জন্য সারপ্রাইজ আছে। আসলে সামনে গিয়ে এত কথা বলতে পারতাম না, তাই লিখে বললাম। আবির আমার বন্ধু, ভালো বন্ধু, খুব ভালো। জানেন, ওর জিএফটা কোথাও মেহেককে পেল না। মেহেককে না পেয়ে ছুটে নিচে গিয়ে ওর মাকে বলল, মা, মেহেক কোথায়? তোর সাথেই তো ওর আসার কথা, কোথায় ও? বাড়িতেও তো আসেনি। তাহলে মেহেক কোথায় গেল? এই আয়াত, মেহেক কোথায়? মা, আসছি। ওর মাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ছুটে বেরিয়ে যায় সে মেহেকের বাড়িতে গিয়ে। মেহেক, মেহেক। মেহেকের মা ঘর থেকে বেরিয়ে এসে বলল, হয়েছে আয়াত, মেহেককে খুঁজছো কেন? মা, মেহেক এখানে এসেছে। না তো আসেনি। কেন, আমার মেয়ে কোথায়? মা, মেহেককে খুঁজে পাচ্ছে না। খুঁজে পাচ্ছি না মানে? কোথায় আমার মেয়ে? আপনি চিন্তা করবেন না, আমি মেহেককে খুঁজে আনবো। বলে আয়াত চলে যায়। ওদিকে মেহেক ছুটতে ছুটতে সামনে এগোচ্ছে আর চোখের পানি মুছছে। আয়াতের বলা কথাগুলো বারবার ওর কানে বাজছে। দুশ্চরিত্রা। সামনে থেকে একটা বড় গাড়ি আসছে, মেহেক খেয়াল করেনি। মেহেকের সাথে গাড়িটা ধাক্কা লেগে মেয়ে রক্তারক্তি হয়ে মাটিতে পড়ে যায়। প্রায় 5 বছর পর ইন সিঙ্গাপুর। টাইম 7:55 AM। একটা সুন্দর, একটা ফুটফুটে মেয়ে। মাম্মা দেখো দেখো কত সুন্দর শান। গুড মর্নিং মাম্মা, হ্যাভ এ নাইস ডে। আচ্ছা মাম্মা, তুমি আমার সাথে কবে কথা বলবে? যখন থেকে তোমাকে দেখেছি তখন থেকে তুমি এই বিছানায় শুয়ে। প্লিজ গড, আমার মাম্মাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। আস্তে আস্তে চোখ খুলে মেহেকের মাথায় খুব ব্যথা অনুভব করলো। সবকিছু ঝাপসা লাগছে তার। আস্তে আস্তে সব পরিষ্কার দেখতে পাচ্ছে। তখনই মনে পড়ে গেল সেই ঘটনা আর চেঁচিয়ে উঠলো। আয়াত। মেয়েটা মেয়েকে এভাবে চেঁচিয়ে উঠতে দেখে রুম থেকে বেরিয়ে গিয়ে সোফায় বসে থাকা পেপার পড়া একজন লোককে বলল, পাপা, মাম্মা, মাম্মা কথা বললো। মেয়ের কথা শুনে মুখ থেকে পেপারটা সরিয়ে তাড়াতাড়ি ছুটে এলো। ইন ইন্ডিয়া। টাইম 5:25 AM। টি টেবিলের ওপর চশমা রাখা আর কিছু বই। প্লেটে রাতের খাবারটাও রাখা আছে। আর টি টেবিলের ওপর মাথা রেখে আছে আয়াত। কত রাত যে ঘুমায় না, ঠিক মতো খায় না। হঠাৎ ঘুম ভেঙে মেহেক বলে চেঁচিয়ে উঠলো, আমার মেহেক আমাকে ডাকলো মনে হলো। কোথায় আছে ও? আর কতদিন আমার উপর অভিমান করে থাকবে? তখনই নজর পড়লো হাত ঘড়ির ওপর। 5:25 AM। এ তো আমি সকালে শুয়ে পড়েছিলাম, সকাল হয়ে গেল। পাশে রাখা মেহেকের ছবিটা বুকে নিয়ে কিছুক্ষণ বসে থাকলো সে। ইন সিঙ্গাপুর। লোকটা ছুটে মেহেকের কাছে এসে বলল, আপনি ঠিক হয়ে গেছেন? ওএমজি, আমি এখনই ডাক্তারকে কল করছি। 1 মিনিট, আপনি কে? আর আমি কোথায়?
মাম্মা মাম্মা তুমি ঠিক হয়ে গেছো? তুমি জানো আমি গডের কাছে কত প্রে করেছি, গড আমার কথা শুনেছে মাম্মা। কথাগুলো বলে মেয়েটা মেয়েকে জড়িয়ে ধরে। মিষ্টি, তোমাকে কতবার বলেছি উনি তোমার মাম্মা নয় বেটা, এদিকে এসো, ওনাকে রেস্ট নিতে দাও। ও আচ্ছা, এবার প্লিজ বলুন আমি এটা কোথায়, আর আপনি কে? আচ্ছা বলছি, আমি রিসেপশন, এই দিক দিয়ে আমি খুব চিন্তিত হয়ে ড্রাইভ করছিলাম আর আপনি সামনে চলে আসেন। খুব জোরে ধাক্কাটা লেগেছিল, তাই আপনি ছিটকে গিয়ে একটা পাথরের উপর আপনার মাথাটা লাগে। আমি তাড়াতাড়ি করে পাশের হসপিটালে নিয়ে যাই, তারা পারলো না, বললো কলকাতায় পাঠিয়ে দেয়। কলকাতায় ডাক্তার বলল আপনার মাথায় খুব জোরে আঘাত লেগেছে, যার কারণে আপনি কোমায় চলে গেছেন। আমি বললাম ভালো কি করে হবে? ডাক্তার বলল যদি অন্য দেশে গিয়ে চিকিৎসা করাতে পারি আপনি ভালো হতে পারেন, কিন্তু বেশি সময় ছিল না, 2 দিনের মধ্যে সিঙ্গাপুর চলে আসি, এখানে আপনার চিকিৎসা শুরু হয়। 5 বছর এই দিনটার জন্য অপেক্ষা করেছি। সব সময় নিজেকে অপরাধী মনে হতো। 5 বছর কেটে গেছে, আমি 5 বছর কোমায় ছিলাম, আপনি আমার জন্য এত করেছেন? না না, আমি আবার কি করেছি? সব তো উনি করেছেন, যিনি উপরে বসে আছেন। আচ্ছা মিষ্টি, আমাকে মাম্মা বলেছে কেন জানতে পারি? মানে ওর মা কোথায়? মিষ্টি তুমি একটু বাইরে যাও তো মা। এবার বলুন। আসলে আমি ফ্যামিলি নিয়ে সিঙ্গাপুরে থাকতাম, আমি, আমার স্ত্রী আর আমার 2 বছর মেয়ে মিষ্টি। একদিন আমার স্ত্রী ইন্ডিয়া যায়, আমাকে না বলে। কথাটা জানতে পেরে আমি ছুটে যাই, সেখানে গিয়ে জানতে পারি আমার স্ত্রী অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, সে নাকি তার পুরনো প্রেমিক। আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল, কোনোদিন তিথি আমাকে কষ্ট পেতে দেয়নি। সেই দিন ও ডিভোর্স পেপার রেডি করে রেখেছিল, হয়তো বুঝতে পেরেছিল আমি আসবো। আমিও ওর খুশির জন্য ডিভোর্স দিয়ে দিলাম। 2 বছরের বাচ্চা মিষ্টিকে নিয়ে সেই দিন আসছিলাম, আর আপনার সাথে এই দুর্ঘটনা। বুঝলাম, অনেক কষ্ট আপনার। ওকে, আপনি রেস্ট নিন, আমার একটু কাজ আছে, যাই। রিসেপ চলে যায়। মেহেক বিছানা থেকে নেমে এসে ফ্রেশ হয়ে এসে থেকে একটা মেয়ে খাবার নিয়ে এসেছে। ম্যাম ব্রেকফাস্ট। টিম অন দ্য টেবল। মেয়েটি চলে যায়। মেহেক রুম থেকে বেরিয়ে বাড়িটা ভালো করে ঘুরে দেখে। দেখতে দেখতে ছাদে চলে যায় সে। ছাদে খুব সুন্দর একটা দোলনা আছে, আর চারপাশে ফুল গাছ নানা রকমের, আর সব বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। মেয়েকে সেদিনের ঘটনাগুলো মনে পড়েই কাঁদতে লাগলো। দোলনায় বসে বসে ভাবছে সে। একবারও আমার খোঁজ নিলে না? 5টা বছর কেটে গেছে, আমাকে ভুলটা ভালোই বুঝেছো, নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো থাকবো ভাববো না তোমার কথা। সেদিনের অপমান আমি কোনোদিন ভুলবো না। আমি দুশ্চরিত্র না, তাহলে ঠিক আছে, আমি তোমার জীবনে ফিরে যাব না। ভালো থাকো তুমি। তুমি চাইলেও আমি আর ফিরবো না তোমার কাছে। হ্যাঁ, তুমি চাইবেই বা কেন? তুমি তো আমাকে ছাড়া খুব ভালো আছো। ভালোবাসা তাও বিশ্বাস করতে পারলে না। না না, তুমি তো আমাকে ভালোবাসোনি। যদি বাঁচতে তাহলে ভুল বুঝতে না। মাম্মা, ও মাম্মা তুমি এখানে? আমি তোমাকে সেই কখন থেকে খুঁজছি জানো, পুরো বাড়ি খুঁজলাম, খাবারও তো খাওনি। ও মা, তুমি এত পাকা মেয়ে, এসো আমরা একটু গল্প করি। আচ্ছা, তুমি এখানে থেকেও এত সুন্দর বাংলা বলো কিভাবে? পাপা আমাকে বাড়িতে সব সময় বাংলা পড়ায়, আমি স্কুলে ইংরেজি পড়ি ঠিকই, কিন্তু বাড়িতে বাংলা। তাই নাকি? আচ্ছা, এ বাড়িতে কে কে থাকে? আমি, পাপ্পা আর তুমি। আর কেউ না? আগুনে কেউ থাকে না। আচ্ছা চলো আমরা কিছু রান্না করি। ওকে। ইন ইন্ডিয়া। আয়াত ছবিটা বুকে নিয়ে বসে আছে। 10টা বেজে গেছে, তার খেয়াল নেই। আয়াত আসবো? মা এসো, বাইরে দাঁড়িয়ে কেন? আয়াতের মা আয়াতের পাশে এসে বসে বললেন, দেখ আয়াত, আর কতদিন এইভাবে নিজেকে কষ্ট দিবি? নতুন করে জীবনটা শুরু কর। তুই একবার বল আমি আয়েশার সাথে কথা বলবো, ও তোকে এখনো ভালোবাসে। আয়াত, তোর কষ্টে আমাদেরও কষ্ট হয়, বুঝিস না কেন? ওই মেয়ে যদি আশারই হতো এতদিন চলে আসতো না। দেখ গিয়ে কোনো ছেলের সাথে এতদিন সংসার করছে, দুশ্চরিত্র একটা মেয়ে। মা প্লিজ তুমি এখান থেকে যাও, আর আমার মেহিকের জন্য আমি আর একটা বাজে কথা শুনতে চাই না। প্লিজ আমাকে একা থাকতে দাও প্লিজ। মামুনি আজও তোমাকে ফিরিয়ে দিল আয়াত? কি আর করব, ওই কাল লাগেনি মেয়েটা আমার ছেলেটাকে বাঁচতে দিবে না, তিল তিল করে মেরে ফেলবে। তুই পারিস ওকে বোঝাতে।
তোর কাছে আমার একটা অনুরোধ, তুই আমার ছেলেটাকে আগের মতো করে দে। মামুনি, ভেবো না, তোমার ছেলেকে আমি ঠিক আগের মতো করে দেব। ওই মেয়ের ছায়াও পড়তে দেব না আয়াতের ওপর। আয়াত শুধুই আমার। আয়েশা আয়াতের কাছে যায়। আয়াত মেহেকের ছবি বুকে নিয়ে বলছিল। আয়েশা গিয়ে ওর কাঁধে হাত রাখে। আয়াত, আয়াত, আমি তোমাকে এখনো ভালোবাসি। তুমি চাইলে আমি তোমার জীবনে আসব। মেয়েরকে ভুলে যাও আয়াত, ও হয়তো বেঁচেই নেই। জাস্ট সেট আপ। আমার মেহেক বেঁচে আছে, বুঝেছো? আর মেহেকের কিছু হয়নি। ও যদি বেঁচেই আছে তাহলে কেন আসে না তোমার কাছে? কেন? দেখো, তুমি আমার সামনে থেকে যাও, প্লিজ আমাকে একা থাকতে দাও। আয়েশা চলে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে মুচকি মুচকি হেসে মনে মনে বলছে, মেঘ ফিরে এলেও তোমার জীবনে ওকে আমি ঢুকতে দেব না। তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিব এই বাড়ি থেকে। আয়াত শুধু আমার। বলেই চলে যায় সে। আয়াত রেডি হয়ে কলেজে যায়। ইন সিঙ্গাপুর। পাপ্পা জানো, মাম্মা জানো, কাল আমার বার্থডে। ও মা, তাই নাকি? তাহলে তো খুব মজা হবে। কাল আমি তোমার জন্য কেক বানাবো, ওকে মাম্মা? ওকে মাম্মা, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কেন মাম্মা হঠাৎ এমন কথা? এমনি আমার খুব ভয় লাগে, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। না মাম্মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। যা, আজ তো ভুলেই গেছি। সরি ঠাকুর, আজ আমি তোমার সাথে দেখা করতে ভুলে গেছিলাম। তুমি রাগ করোনি তো? রাধাকৃষ্ণ, তুমি জানো আজ আমার মাম্মা ঠিক হয়ে গেছে। ও তুমি আমার উপর রাগ করেছো বলো? আচ্ছা, তাহলে তোমাকে গান শোনাই। হিন্দি গান শুনবে? আচ্ছা, আজ তাই শোনাই। ছোট্ট মিষ্টির গান শুনে মেঘ ছুটে আসে। এত ছোট্ট মেয়ে এত সুন্দর গান করে। মেঘ ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। গোপালের সাথে মিষ্টির কথা বলা শুনছে সে। আরে মাম্মা, তুমিও চলে এসেছো? এসো, আমার গোপালের সাথে তুমি মিট করিয়ে দিই। গোপাল, এটা আমার মাম্মা, আর মাম্মা, এটা আমার গোপাল। তোমার গোপাল খুব সুন্দর। বেশ কিছুক্ষণ পর ঋষাব আসে। আচ্ছা, আপনার নামটাও তো জানা হয়নি। আপনার নাম? আমার নাম মেহেক। হিন্দু না মুসলিম? হাসালেন, ধর্ম নিয়ে কি বিচার হয়? যদি বলি আমি মুসলিম, তাহলে কি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন? না না, তা নয়। আসলে আপনার যদি সমস্যা হয়, মানে আপনি ঘরে নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনার জন্য নামাজের সব আনিয়ে দিচ্ছি। ওকে। ইন ইন্ডিয়া। সন্ধ্যাবেলা আজ বাড়ি ফিরে কলেজ থেকে খুব ক্লান্ত হয়ে রুমে ঢুকেছে। শার্ট খুলে ফ্রেশ হয়ে টি টেবিলের পাশে বসে কিছু বই পড়তে লাগে। গরমকাল তাই বারান্দায় গিয়ে বসলো সে। পায়ের উপর পা তুলে বই পড়ছে। হঠাৎ বইয়ের মধ্যে থেকে মেহেকের ছবি বের হয়ে আসলো। এটা আয়াত রেখেছিল। ছবিটা হাতে তুলে বইটা পাশে রেখে মেহেকের ছবির দিকে তাকিয়ে কথা বলতে লাগলো সে। মেহেক, তুমি কোথায়? তোমাকে ছাড়া যে আমি নিঃস্ব হয়ে গেছি। প্লিজ ফিরে এসো, প্লিজ মেহেক। আমি সেদিন ভুল করেছিলাম তোমাকে অপমান করে, কিন্তু কি করব, তোমাকে যে অন্য কারোর সাথে সহ্য হয় না। অনেক ভালোবাসি তোমায়। একবারও কি আমার কথা মনে পড়ে না তোমার? ভুল করেছিলাম, শাস্তি দিতে এভাবে চলে গেলে। একবার ফিরে এসো আমার এই বুকে। কোনোদিন হারাতে দিব না, কোনোদিন ভুল বুঝবো না। আয়াত মেহেকের ছবির সাথে কথা বলতে বলতে শুনতে পেল নিচ থেকে চেঁচামেচি আওয়াজ আসছে। আয়াত ছুটে যায় কি হয়েছে তা দেখার জন্য। নিচে গিয়ে দেখে যে সবাই তার মায়ের রুমের দিকে ছুটছে। আয়াতের বুকটা কেঁপে ওঠে। আয়াত ছুটে মায়ের রুমে যায়। দেখে তার মা বিছানায় শুয়ে আছে। মা, তোমার কি হয়েছে? এভাবে শুয়ে আছো? তোমার শরীর খারাপ? পাশে তাকিয়ে দেখে যে ডাক্তার বসে আছে। আয়াত ডাক্তারকে জিজ্ঞেস করে, ডাক্তার, আমার মায়ের কি হয়েছে? দেখুন, আপনার মায়ের হার্ট অ্যাটাক হয়েছে। বেশি টেনশন ও কষ্ট পাওয়ার জন্য এমন হয়েছে। ওনাকে বেশি টেনশন করতে দেওয়া চলবে না। উনি যেটা চায় সেটাই করুন, না হলে এর পরের বার ওনাকে বাঁচানো সম্ভব হচ্ছে। ওকে ডাক্তার, আমি খেয়াল রাখবো যাতে এমন কিছু না হয়। মামুনি তো তোমার জন্য এত টেনশন করে, আর এর জন্যই মামুনির আজ এই অবস্থা। আয়েশার কথা শুনে আয়াত ওর মায়ের হাত ধরে বলে, মা, কথা বলবেন আমার সাথে? আমি কিছু চাই না বাবা, তোর থেকে শুধু মরার আগে আমাকে একটু শান্তি দে। আচ্ছা, তুমি এমন কেন করো? তুমি মরবে না মা, তোমার জন্য আমি সব করতে পারি। সব পারবি? তাহলে তুই আয়েশাকে বিয়ে কর। আর না করিস না। তুই যদি চাস তোর মাকে শান্তিতে রাখতে, তাহলে বিয়ে কর আয়েশাকে। দেখুন, আপনি শান্ত হন। এত কথা বলা আপনার জন্য ভালো না। আর আয়াত, আপনি আপনার মায়ের কথা শুনুন, না হলে উনি মারা যেতে পারে। ডাক্তার চলে যায়। আয়াত ভাবনায় ডুবে গেল।
মায়ের কথা শুনলে না, মায়ের কথা না শুনলে মা টেনশন করে মারা যেতে পারে। না আমি ছেলে হয়ে কি করে এটা করতে পারি? শেষ পর্যন্ত আমি মায়ের খুনি হব? না আমি মায়ের জন্য সব করতে পারি। আমি বিয়ে করতে রাজি, তবে এখন না। সিঙ্গাপুরে একটা বড় কলেজ আছে, সেখানে আমাকে কিছুদিন পড়াতে হবে, কিছুদিনের জন্য আমাকে যেতে হবে, তাই সেখান থেকে ফিরে আমি বিয়ে করব। ঠিক আছে, কিন্তু তার আগে এঙ্গেজমেন্টটা তো করে রাখ। তারপর তুই আর আয়েশা একসাথে যাবি, দুজনে কিছুটা সময়ও কাটাতে পারবি। তুমি যা বলবে। আয়াত নিজের রুমে চলে যায়। মায়ের রুম থেকে সবাই চলে যায়, শুধু আয়েশা আছে। আয়েশা দরজাটা লাগিয়ে শয়তানি হাসি আসলো, সেই সঙ্গে আয়াতের মাও। মামুনি তুমি তো দারুণ অ্যাক্টিং পারো, বাহ, তোমার তো জবাব নেই। তুই আইডিয়াটা না দিলে এটা কি করে হতো বল। এখন আমার রোগের কথা বলে আয়াতকে দিয়ে সব করিয়ে নিব। আমি যা বলবো আয়াত সেটাই করবে। হা হা হা। ডাক্তারকে ফোন কর। ওকে। হ্যালো ডাক্তার, মামুনি কথা বলবে, নিন। ডক্টর থ্যাংক ইউ, আপনি অনেক ভালো কাজ করেছেন। টাকাটা পেয়ে গেছেন তো? মামুনি শেষ পর্যন্ত আয়াত আমারই হবে, বলো। ওকে। আবার কি? হ্যাঁ। ইন সিঙ্গাপুর মেঘ নামাজ পড়ছে। নামাজ শেষ করে হাত তুলে দোয়া করছে আর বলছে, আল্লাহ, আজ একটা আমার মন এতটা কেন অস্থির লাগছে? কেন মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে? বাড়িতে সবাই ঠিক আছে তো? আল্লাহ, তুমি আমার পরিবারকে রক্ষা করো আল্লাহ। নামাজ আদায় করে উঠে পিছনে ফিরে দেখে মিষ্টিও ওর সাথে নামাজ পড়ছিল। মেঘ অবাক হয়ে বলল, মাম্মা, তুমি কি করছিলে? তুমি যেটা করছিলে সেটাই তোমাকে দেখে আমিও পড়লাম। কেন, তোমার ভালো লাগেনি? মাম্মা, তোমার পাপ্পা যদি বকে? না আমি বকবো কেন, আমার তো বেশ ভালোই লাগছিল। দুজনকে দেখে কি সুন্দর লাগছিল, দুজনে নামাজ পড়ছিলেন। তার মানে আপনিও দেখছিলেন? এবার তিনজনে হেসে দেয়। রিজার্ভ, আপনাকে একটা কথা বলার ছিল, মানে বলবো কি করে বুঝতে পারছি না। কোনো দ্বিধাবোধ না করে বলে ফেলুন। আসলে 5 বছর হয়ে গেল, আমার তো পড়াশোনাটাও হয়নি। আমি চাই 3rd ইয়ারে ভর্তি হয়ে পড়াশোনাটা কমপ্লিট করতে। আপনি কি এখানকার কোনো কলেজে 3rd ইয়ারে ভর্তি করাতে পারবেন? হ্যাঁ পারবো, ঘুষ দিলে ভর্তি নেবে, আপনি চিন্তা করবেন না, আমি সব রকম ভাবে চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ রিজার্ভ। ওয়েলকাম, চলুন এবার খাবেন। চলুন। Once you go to college, you will come and talk. First Mehek's admission, then I will go and talk. ইন ইন্ডিয়া সেই সন্ধ্যা থেকে আয়াত নিজের রুমে দরজা লাগিয়ে বসে আছে। মেঘের ছবি বুকে নিয়ে। কাল আয়েশার সাথে এঙ্গেজমেন্ট, তারপর দিন সিঙ্গাপুর থেকে সেখান থেকে এসে বিয়ে, তারপর সব শেষ। পরের দিন আয়েশার সাথে আয়াতের এঙ্গেজমেন্ট হয়ে গেলেও পরিবারের লোকজন ছাড়া কেউ আসেনি, মানে বলেনি। মেহেকের মা বাবা তো আয়াতের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। অনুষ্ঠান শেষ হয়ে আয়াত নিজের রুমে চলে যায়। আয়েশা আর আয়াতের মা কথা বলছে। শেষ পর্যন্ত এঙ্গেজমেন্ট হলো, এবার বিয়েটাও হবে। তারপরে মেহেক নামের আপদটা পুরোপুরির জন্য আয়াতের জীবন থেকে বের হয়ে যাবে। আমি তো ওই মেয়েকে প্রথম থেকে পছন্দ করতাম না, খুব নির্লজ্জ মেয়ে ছিল জানিস তো। বাবা, ভাবিনি আপুরটা নিজে থেকে বিদায় নেবে। হা হা, চলে গিয়ে আমাদের অনেক বড় উপকার করেছো। যা বলেছিস। ইন সিঙ্গাপুর NUS কলেজ ঋষভ আর মেঘ এসেছে। I can come in? Hey Rishabh, you come on. Thank you. Sit in the chair. Need something? Actually, my friend Mehek, he came from India, so I have come to admit him in this college. It would be better if you help him. No problem. Admission will be today. A teacher is coming from India tomorrow. He's being brought her for a while to teach Indian students. Thank you so much. Then Mehek will join the college tomorrow. Yeah? ইন ইন্ডিয়া আয়াত আর আয়েশা এয়ারপোর্টে বসে আছে ফ্লাইটের জন্য। কিছুক্ষণের মধ্যে ঘোষণা হলো ফ্লাইট চলে এসেছে। আয়াত আর আয়েশা ফ্লাইটে উঠে যায়। ইন সিঙ্গাপুর আয়াত আর আয়েশা এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছে। একটা লোক আয়াতের নাম একটা বড় কাগজে লিখে দাঁড়িয়ে আছে। আয়াত তার কাছে গিয়ে বলল, Hello. লোকটা গাড়ি করে ওদের একটা ফ্ল্যাটে নিয়ে যায়, খুব সুন্দর ফ্ল্যাট। আয়াত আয়েশাকে বলল, 2টো রুম আছে, তুমি ওই রুমে যাও। আর শোনো, আমাকে ডিস্টার্ব করবে না।
রিসাবের বাড়িতে খুব সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে। মেহেকে আজ পরীর মতো লাগছে। এর তো আগেও সুন্দর ছিল, তবে এখন আরো সুন্দর লাগছে। বড় বড় চোখ আর সেই চোখে গাঢ় করে কাজল, লম্বা চুল ছাড়া আছে। আজ পুরো সিঙ্গাপুর মেহেককে দেখে পাগল হয়ে যাবে। মেঘ লাল রঙের শাড়ি পরেছে, লাল লিপস্টিক। মিষ্টি আর মেহেক সিঁড়ি দিয়ে নামছে, আর পার্টিতে উপস্থিত থাকা সবাই হাঁ করে মেহেকের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। মাম্মা তোমাকে সবাই দেখছে, দেখো। চুপ দুষ্টু, চল। মেহেক নিচের দিকে মুখ করে বসে আছে। আগের দিনের কথাগুলো মনে পড়ে গেল তার। কতই না খুনসুটি করেছে সে আয়াতের সাথে। নিচের দিকে মুখ করে আনমনি হাসছে, আবার মন খারাপও করছে। একটা স্যার আয়াতকে সঙ্গে করে ক্লাসরুমে ঢুকলো। বাকি সব ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো, কিন্তু মেহেকের খেয়াল নেই। ক্লাসে স্যার ঢুকেছে, আয়াতের সাথে স্টুডেন্টদের পরিচয় করিয়ে স্যার চলে যায়। আয়াত আবার সবার সাথে পরিচয় করছে, তাদের নাম কি জানছে। হঠাৎ আয়াত খেয়াল করলো একটা মেয়ে মাথা নিচু করে বসে আছে। আয়াত তার কাছে গিয়ে বলল, হ্যালো হ্যালো। মেহেকের কানে কথাটা আসতেই মুখ তুলে তাকাতে দুজনে আকাশ থেকে পড়লো। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। কতদিন যে দুটো ভালোবাসার মানুষ একে অপরকে দেখেনি। দুজনের চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যাচ্ছে, কারোর মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, শুধু তাকিয়ে আছে। দুজনের চোখ একে অপরকে অনেক কিছু বলতে চাইছে। ক্লাসের সব স্টুডেন্টরা ওদের দিকে তাকিয়ে আছে। আয়াত এবার তার জানকে জড়িয়ে ধরলো, আর মুখ থেকে বেরিয়ে এলো তার। মেহেক, মেহেকের পুরোনো দিনের কথা, সেই কলেজে ঘটে যাওয়া সেই দিনের কথা, আয়াতের করা অপমানের কথা মনে পড়ে গেল সব। আর সঙ্গে সঙ্গে আয়াতকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। আয়াত ক্লাসের সবার দিকে তাকিয়ে অপেক্ষা করতে বলে বেরিয়ে গেল। বাইরে গিয়ে দেখে যে মেহেক কাউকে জড়িয়ে ধরে কাঁদছে। আয়াত বুঝতে পারলো ছেলেটা ওর অনেক আপন হয়তো। আয়াত খুব কষ্ট পেল, কিন্তু রাখলো না, কারণ এই রাগের জন্য সে তার জানকে একবার হারিয়েছে। হঠাৎ পেছন থেকে কেউ ঘাড়ে হাত রাখে। আয়াত চোখ মুছে পেছনে ঘুরে দেখে যে স্যার দাঁড়িয়ে আছেন। স্যার আপনি? হ্যাঁ, আপনি ক্লাস না করে এখানে? আসলে স্যার শরীরটা হঠাৎ খারাপ করতে লাগলো তাই। আচ্ছা স্যার, ওই মেয়েটার কি হয়েছিল এটা? ও ওনারা তো। তখনই আয়াতের ফোন চলে আসে। আয়াত ফোনে কথা বলতে লাগে। কি হয়েছে মেহেক, তুমি এত কাঁদছো কেন? ভাই ভাই, আয়াত। আয়াত মানে কে আয়াত? এতদিন তোকে কিছু বলিনি, তবে আজ বলছি। মেঘ সবটা বলল ঋষভকে। এতদিন পরে ভালোবাসা মানুষকে কাছে পেলেই না বলে, মামুনি, বল, শুনতে পাচ্ছি। মামুনি জানো এখানে কি হয়েছে? কি হয়েছে রে? মেয়েকের সাথে আয়াত দেখা হয়েছে। বলিস কি? আয়াত আমাকে বলল। শোন মেহেকা, আয়াতের আশেপাশে আসতে দিবি না। ঠিক আছে মামুনি, রাখছি। ফোনটা রেখে দিয়ে অন্যদিকে ঋষভ একটা পার্টির আয়োজন করেছে। কলেজের সব টিচারদের ডেকেছে। আসল কারণটা হলো আয়াত। সবাই পার্টিতে এসেছে। আয়েশা ও আয়াতের সঙ্গে এসেছে। মেঘ সুন্দর করে সেজেছে। মিষ্টি আর মেঘ একসাথে সিঁড়ি দিয়ে নামছে। হঠাৎ মেঘ খেয়াল করলো আয়াত আর তার সঙ্গে একটা মেয়ে। আয়াতও দেখলো একটা বাচ্চা মেয়ে মেঘকে মাম্মা বলে ডাকছে। মিষ্টি মেঘকে বলল, মাম্মা প্লিজ একটা গান করো প্লিজ। ওকে মাম্মা। किसे पूछूं है सा क्यों बेजुबा सा ये जहां है, खुशी के पल कहाँ ढूंढूं बेनिशा सा, वक्त भी यहाँ है, जाने कितने लबों पे पिघली है, जिंदगी से कहीं फासले हैं, बस जित सपनी आंखों में लगे तेरे जब हाथों से यूं बेवजह, जो बेदी थी दुआ वो जाके आसमां से यूं टकरा गई कि आ गई है लौट के सदा, सांसों में का रुख मोड़ लिया कोई राय नजर में न आए, धड़कन ने कहा दिल छोड़ दिया, कहा छोड़े न जिस्म साए, यही बार बार सोचता हूँ तन्हा मैं यहाँ, मेरे साथ साथ चल रहा है यादों का धुआं, जो बेदी थी दुआ वो जाके आसमां से यूं
टकरा गई के आ गई है लौट के दुआ। অন্য কেউ এই গানের মানে বুঝতে না পারলেও আয়াত ঠিকই বুঝেছে। মেয়েকে দু চোখ জোরে টলমল করছে। ভালোবাসার মানুষটির এত কাছে থেকেও তাকে একটু ছুঁতে পারছে না। আয়েশা মিষ্টিকে একটু দূরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, মেহেকর কি হয়? মিষ্টি বলল, মা। ঋষভ শুনতে পেয়ে আয়েশার কাছে এলো, দিয়ে বলল, ও আমার বোন হয়। মিষ্টি ছোট থেকে ওকে মা বলে। আয়েশা মনে মনে ভাবলো, এই কথাটা আয়াতকে জানতে দিলে তো হবে না। মেহেকের জন্য আয়াতের মনে বিষ ঢালতে হবে। মিষ্টি হঠাৎ করে আয়াতের হাত ধরে মেহেকের পাশে নিয়ে এলো আর বলল, মাম্মা প্লিজ ডান্স প্লিজ। কিন্তু মিষ্টি, আমি ডান্স করতে পারি না মাম্মা। তোমাকে এই আঙ্কেল ডান্স শিখিয়ে দেবে, ওনার সাথে তুমি ডান্স করবে। না মাম্মা, আমি ডান্স করব না। মাম্মা তুমি আমাকে ভালোবাসো না বলো, তাই এমন করছো। আমার জন্য একটু ডান্স করতে পারবে না? ওকে, আমি ডান্স করব। কি কি মজা, মাম্মা ডান্স করবে। মিষ্টি আয়াতকে আর মেহেককে এক কাছে আনে। আয়াতের হাতে মেহেকের হাতটা তুলে দিল। আয়াত মেহেকের হাতটা ধরে একভাবে মেহেকের দিকে তাকিয়ে আছে। মেহেকের থেকে চোখ ফেরাতে পারছে না। আজ আয়াতের মন চাইছে সময়টা যেন এইভাবেই থমকে যায়। এতদিন আয়াত তার মেহেকে থেকে অনেক দূরে ছিল। আয়াতের মন আর মানছে না মেয়েকে এখানে রেখে যেতে। ইচ্ছে করছে মেয়েকে আগের মতো জোর করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু আজ আয়াত তা করবে না। কারণ এই জোর আর রাগের কারণে তার জান পাখি মেয়েকে একবার হারিয়েছে, আর সেই ভুলটা সে করবে না। ইতনি মোহব্বতে করো না, मैं डूब न जाऊं कहीं, वापस किनारे पे आना, मैं भूल न जाऊं कहीं। देखा जब से चेहरा तेरा, मैं तो हफ्तों से सोया नहीं। बोल दो ना जरा दिल में जो है छुपा, मैं किसी से कहूँगा नहीं। बोल दो ना जरा दिल में जो है छुपा, मैं किसी से कहूँगा नहीं। বাকিটা নিজ দায়িত্বে শুনে নেবেন শ্রোতাগণ। আমি খুব একটা গান গাইতে পারি না। গানের তালে দুজন ভালোবাসা মানুষ নাচছে। ওদের দেখে মনে হচ্ছে ওদের ভালোবাসা আবার নতুন করে শুরু হলো। একে অপরের দিকে অপলক তাকিয়ে আছে। আর এদিকে আয়েশা রাগে জ্বলছে, তার সহ্য হচ্ছে না। নাচ শেষ হতেই আয়াতের থেকে মেহেক দূরে সরে গেল। পার্টি শেষে সবাই চলে যায়। রিসা মিষ্টিকে নিজের কাছে ডেকে বলল, আমার মাম্মা আজ অনেক বড় কাজ করেছে, তার জন্য আমার মাম্মার কি চাই? কিছু চাই না পাপ্পা মাম্মা আর আয়াত আঙ্কেলের মাঝে আমি ঠিক ফ্রেন্ডশিপ করে দেবো, তুমি দেখো। মা রিসা মেয়েকে কোলে নিয়ে গালে চুমু খেলো। অন্যদিকে আয়াত জানালায় মাথা দিয়ে দাঁড়িয়ে আছে আর মেঘের কথা ভাবছে। যেদিন প্রথম মেহেককে দেখেছিল সেদিন থেকে আয়াত মেহেককে ভালোবেসে ফেলে। মেহেক সুন্দর করে সেজে একটা লাল রঙের লেহেঙ্গা, লম্বা চুল, চোখে কালো কালো গাঢ় কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, লম্বা চুল গলা হওয়াতে লম্বা চুলগুলো হাওয়াতে ভাসছে। আর মেহেক একটা পরী। মেহেকের থেকে আয়াত চোখ ফেরাতেই পারছে না। আর যে কেউ মেহেকের উপর ক্রাশ খাবে। আয়াত তো পুরো পাগল। আয়াত দেখে মেয়েটা মানে মেহেক তার ফ্যামিলির সাথে এসেছে। মেহেক তার ফ্রেন্ডদের সাথে কথা বলছে আর কিছুটা দূরে তার মা বাবা দাঁড়িয়ে কথা বলছে। আয়াত যায় তাদের কাছে। হ্যালো আঙ্কেল। হ্যালো, কে তুমি? তোমাকে তো চিনলাম না। আমি আয়াত। আচ্ছা আঙ্কেল, এই মেয়েটা কি আপনাদের? আমার মেয়ে। কেন, কি হয়েছে? আসলে আঙ্কেল, আমার আপনার মেয়েকে খুব পছন্দ হয়েছে, আমাকে বিয়ে করতে চাই। কি? তোমার সাহস কি করে হয় আমার মেয়ের দিকে নজর দেওয়া? আঙ্কেল, আপনি ভুল বুঝছেন, আমি ওর দিকে খারাপ নজর দিইনি। তারপর অনেক রকম করে মেহেকের বাবাকে আয়াত বুঝিয়েছিল। মেহেকের বাবার সাথে কথা বলে মেহেক নিজে টিউশন পড়ায়। মেহেক কলেজে উঠে গেলে আয়াতের সাথে মেহেকের বিয়ে ঠিক করে। সব ঠিকঠাক ছিল। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। আয়াত মাথাটা নিচু করে চোখের জল ফেলে বলল, অনেক ভালোবাসি মেহেক, প্লিজ ফিরে এসো। আমি যে তোর হতে চাই। পাগল, প্লিজ আমাকে তোর করে নি। আয়াত আসবো? এসো, কিছু বলবে আয়শা? আয়াত, আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে। তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না। আমি এসব শুনতে চাই না, প্লিজ। আয়াত, আমি ভেবেছিলাম তোমাকে আবার মেহেকের কাছে ফিরিয়ে দেব,
কিন্তু তুমি যে মেহেকের জন্য কষ্ট পাচ্ছ সে তো খুশিতে আছে। তুমি জানো না, ও বিয়ে করেছে তাও একজন হিন্দুকে, ওদের মেয়েও আছে। এসবের প্রমাণ কি? প্রমাণ আছে আয়াত, প্রমাণ আছে। মেয়েটা মেহেরকে মাম্মাম বলে, আর এই দেখো মেহেরকে আর তার হাজব্যান্ডের কিছু ছবি। আয়াতের হাতে দিল ছবিগুলো। ঋষভ ও মেহেক একে অপরকে অনেক কাছাকাছি। মেহেক ঋষভকে জড়িয়ে ধরে আছে। আয়াত ছবিগুলো আর দেখতে পেল না, রুম থেকে বেরিয়ে গেল। আয়েশা শয়তানি হাসি দিয়ে আনমনে বলল, এইভাবেই মেহের তোমাকে আয়াতের লাইফ থেকে বের করে দেব। আয়াতের মনে বিষ তো ঢেলে দিলাম, এবার শুধু ফেনা ওঠার অপেক্ষায়। হা হা, শেষমেশ আমার জিত হবে। মেহেক, আমাদের একবার দেশে যেতে হবে, সামনে তো পুজো, তুমি যাবে তো? ওকে, তাহলে আজ কলেজটা চলে যায়। কবে যাব? এই 2 দিন পর। ওকে নিয়ে কলেজ যাও, আমি রেখে আসি। শোনো, একটা কথা বলবো। তুমি আমার ছোট বোন, তাই আমি আমার বোনের কষ্ট সহ্য করতে পারছি না। প্লিজ আয়াতের কাছে যাও, সবটা বলো, সম্পর্কটা ঠিক করে নাও। ওকে, কিন্তু ভাই। না, কোনো কিন্তু না। তুমি যদি মিষ্টি আর আমাকে একটু সময়ের জন্য আপন বলে মনে করে থাকো, তাহলে আজ আয়াতকে সব বলবে। ওকে। কলেজে আয়াত ক্লাসরুমে ছিল। মেহেক ভেতরে যায়। মে আই কামিং? স্যার, আপনার সাথে কিছু কথা আছে, এখানে না, পার্সোনাল। বলো। ওকে, বাইরে ছিল, বলো কি বলবে। স্যার, আমি আবার আমাদের সম্পর্কটা আগের মতো করতে চাই। বাহ, স্বামী মেয়ে রেখে আবার আমার কাছে ফিরতে যাও। সেই দিন আমি ঠিকই বলেছিলাম তুমি সত্যি দুশ্চরিত্র একজন। ভাবতে ঘেনা লাগে তোমার মতো একজনকে আমি ভালোবেসেছিলাম। আয়েশা ঠিকই বলেছিল তুমি অন্য কারোর সাথে ঘোর করছো, আর আমি শুধু শুধু তোমার জন্য অপেক্ষা করেছিলাম। ছি। মেহেকের চোখ দিয়ে জল পড়ছে। কি আর বলবে আয়াতকে। আয়াত কিছুটা থেমে বলল, এখানে না এলে তোমার আসল রূপ দেখতে পেতাম না। আই জাস্ট হেট ইউ। মেয়ে কি কম বলবে বুঝতে পারছে না। আয়াত তার সাথে আবারও এরকম করলো। ছি। মেঘ সেখানে আর এক মুহূর্তও থাকলো না, বেরিয়ে গেল। বেশ কিছুদিন কেটে গেল। আয়াত আর আয়েশা দেশে ফিরে গেছে। আজ মেহেক আর ঋষভ মিষ্টি দেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে বসে আছে। কিছুক্ষণ পর ফ্লাইটে উঠে পড়ে। আজ 5 বছর পর মেহেক তার দেশে ফিরছে। তার মন খুব অস্থির তার মা বাবাকে দেখার জন্য। মেহেক মিষ্টিকে কোলে নিয়ে বসে আছে, আর পাশে ঋষভ। মেহেক ঋষভকে বলল, ভাই, আমি নতুন করে কিছু করতে চাই। আমি কোনো কাজ করতে চাই, এমন কাজ যেটা আমাকে সব ভুলে থাকতে সাহায্য করবে, প্লিজ। ঠিক আছে, তুমি অ্যাক্টর হবে। অ্যাক্টর? হ্যাঁ, হব না কেন? এটা তো আমার ছোটবেলার স্বপ্ন। ওকে, ইন্ডিয়া গিয়ে তোমাকে জয়েন করিয়ে দেবো। ইন ইন্ডিয়া। মেহেক আর ঋষভ এয়ারপোর্ট থেকে বেরিয়ে ঋষভ আগে ফোন করে দিয়েছিল গাড়ির জন্য। দেখে তার গাড়ি দাঁড়িয়ে আছে। কলকাতা থেকে বোলপুরের উদ্দেশ্য রওনা দিল। বোলপুরের গীতাঞ্জলি সিনেমা হলের কাছে মেহেক গাড়িটা থামাতে বলল, কি হলো মেহেক, গাড়ি থামাতে বললে কেন? 1 মিনিট। মেহেক গাড়ি থেকে নেমে কিছুটা দূরে গিয়ে একটা ছেলেকে বলল, আবির। মেহেক, তুই বেঁচে আছিস? কোথায় ছিলে এতদিন? জানিস আমি অনেক খুঁজেছি। তুই চলে যাওয়ার পর তোর বাবা মা একদম ভেঙে পড়ে। আমি তাদেরকে আমার কাছে এনে রাখি। তুই কোথায় ছিলি? সব বলবো, এখন মা বাবার কাছে নিয়ে চল আবিরকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাই। আবিরের এর বাড়িতে ঢুকে মেহেক দেখে একজন বৃদ্ধা সাদা কাপড় পরে জানালার দিকে তাকিয়ে আছে। তোর মা মেহেক। মেহেককে জড়িয়ে ধরে মা বলে। মহিলা পিছনে ঘুরে মেয়েকে দেখে খুশিতে কেঁদে দেয়। মেহেক, তুই এতদিন কোথায় ছিলি? সব বলছি মা, তার আগে বলো তুমি সাদা কাপড় পরে কেন? আর বাবা কই? আজ 3 বছর হলো তোর বাবা মারা গেছে। বলে মেহেকের মা মুখে কাপড় দিয়ে মুখ চেপে কাঁদতে লাগলো। মেঘ মেঝেতে বসে পড়ে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে লাগলো। আবির ওকে সামলায়। প্লিজ মেহেক, শান্ত হো, কেঁদো না। যা হবার তো হয়ে গেছে মেহেক, আর কেঁদো না, নিজেকে শক্ত করো। তুই এতদিন কোথায় ছিলি মেহেক? মা, আমি এতদিন সিঙ্গাপুর ছিলাম। সিঙ্গাপুর? মেহেক সবটা খুলে পড়ল। মেহেকের কথা শুনে মেহেকের মা ঋষভকে জড়িয়ে ধরে কাঁদে। ঋষভকে এখানে থাকতে বলে। মেহেকের মা হঠাৎ মিষ্টিকে দেখে বলল, এই বাচ্চা মেয়েটা কে? ও মিষ্টি, আমি মাম্মা। তোমরা এসে ফ্রেশ হয়ে নাও। তুমি আমার দিদুন? কিছুক্ষণ পর
দুর্গাপূজার মণ্ডপে মিষ্টি জোর করে মেয়েকে নিয়ে এসেছে। মেয়ে সুন্দর করে শাড়ি পরেছে। মিষ্টি খুব খুশি। মণ্ডপ থেকে ঠাকুর দেখে বেরিয়ে গেল। মিষ্টি আর মেঘ শান্তিনিকেতনের দিকে যায়। খুব ঘোরে। হঠাৎ কেউ এসে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মেহেক, তুই বেঁচে আছিস? ইস্যু, তুই কেমন আছিস? আমি ভালো, তুই বল এতটা বছর কোথায় ছিলি? চল সব বলছি। মেঘ ইস্যুকে সবটা খুলে বলল। স্যার তোকে আবার ভুল বুঝেছে, তুই সত্যিটা স্যারকে বললি না কেন? যে মানুষটা আমাকে বোঝে না তাকে আমি কি বুঝবো বলতো? উনি একবার ও সত্যিটা জানতে চাইলেন না, আমাকে যা নয় তা বলে অপমান করলেন। এবার উনি চাইলেও আমি কোনোদিনও ওনার কাছে ফিরবো না, কোনোদিনও ক্ষমা করব না ওনাকে। এই মেয়েটা কে রে? ও মিষ্টি, রিসার্ভ এর মেয়ে। অন্যদিকে আয়াতের বাড়িতে আয়াত মেহেককে ভোলার জন্য নিজের সব সময় কাজে ব্যস্ত রাখছে। আয়েশের সাথে বিয়ের জন্য আয়াতের বাড়ির লোক সবাই কাজে ব্যস্ত। প্রায় 10 দিন পর মেহেক অ্যাক্টিং এ জয়েন করেছে। ঋষভের একজন বন্ধু ডিরেক্টরতে সহজেই মেহেকে এই কাজে নিয়েছে, আর মেহেকও এইসব কাজে খুব ভালো পারে। মেহেক এখন কাজে ব্যস্ত। ঈশ্বরীর সাথে হঠাৎ একদিন আয়াতের দেখা। ঈশ্বরী এড়িয়ে চলে যেতে চাইলে আয়াত ডাক দিল। ইস্যু, হ্যাঁ স্যার বলুন। কেমন আছো? দারুণ আছি। আর টাকাই কথা, আমার বন্ধু এখন অ্যাক্টর। ও তাই নাকি? তা তোমার বন্ধু স্বামী মেয়েকে নিয়ে এখন বুঝি এখানেই থাকবে? স্বামী মেয়ে মানে কার কথা বলছেন? কেন, ঋষভ ও তার মেয়ে মিষ্টি? কিন্তু রেসাব, ও তো ওর ভাই, আর মিষ্টি ওকে মাম্মাম বলে ডাকে। মানে? ও আপনি তো সত্যিটা জানেন না। আচ্ছা শুনুন, 5 বছর আগে আপনি যখন মেহেককে অপমান করেছিলেন। ঈশ্বর সবটা আয়াতকে বলল। আয়াত কথাগুলো শুনে মাথায় হাত দেয়। তার মাথায় আকাশ ভেঙে পড়ল। আয়াতের চোখ ছলছল করে উঠল। ঈশ্বর চারিদিকে তাকিয়ে দেখল রাস্তায় অনেক লোকজন তাদের দিকে তাকিয়ে আছে। সূর্য মাথার উপর প্রচন্ড রোদ। শরৎকাল, হালকা ঠান্ডা, হালকা গরম এর শুরু। আর আয়াতের মাথা দিয়ে ঘাম ঝরছে। মাথাটা ঘুরে উঠল তার। ইস্যু ধরে নেয়। ইস্যু একটু ভয় পেয়ে বলল, স্যার আপনি ঠিক আছেন তো? আপনার শরীর খারাপ লাগছে স্যার? ইস্যু ব্যাগ থেকে জল বের করে আয়াতকে দিল। আয়াত জলটা খেয়ে বলল, ইস্যু যে সেখানে কাজ করছে সেই জায়গার ঠিকানাটা দাও তো একটু প্লিজ। ইস্যু করো না, না করো না, আমার ভুলটা শুধরে নিতে চাই। মেয়েকে আর কষ্ট পেতে দিব না আমি, প্লিজ ওর ঠিকানাটা দাও। ওকে। ধন্যবাদ ইস্যু। আয়াতের এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে গেল। মেহেকের শুটিং এর জায়গায় গেল সে। দারোয়ানকে বলল গেট খুলতে, কিন্তু দারোয়ান কিছুতেই খুলবে না। আয়াত করুণ ভাবে বলল, প্লিজ আমাকে যেতে দিন, আমি মেহেকের সাথে দেখা করব। ওনার সাথে উনি কি দেখা করতে চায়? আপনি বললি ওনার সাথে দেখা করতে পারবেন না। যান, চলে যান। আমি ওনার স্বামী, প্লিজ আমাকে যেতে দিন। আহা, সিনেমার নায়িকাকে সবাই নিজের যে বই বলে, তা বলে সত্যি তাদের বড় হওয়া যায় না। যান তো, যান, বিরক্ত করবেন না। আয়াত এবার রেগে গিয়ে দারোয়ানের কলার ধরে নেয় আর মারতে লাগে। কি করছেন? চারণ চারণ বলছেন। আমাকে ঢুকতে দিবি কিনা? দেব না। তখন রিসার্ভ শুটিং হল থেকে বেরিয়ে আসছিল। দারোয়ানের সাথে কারো লড়াই দেখে ছুটে এসে বলল, আরে কি করছেন আয়াত আপনি? আয়াত দারোয়ানকে ছেড়ে দেয় আর ঋষভকে বলল, এই আমাকে ঢুকতে দিচ্ছিল না? তুমি ওনাকে ঢুকতে দিচ্ছিলে না কেন? তুমি জানো ওকে? স্যার, আমরা কি করব? আমাদের তো অচেনা মানুষকে ঢুকানোর পারমিশন নাই। ওকে। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি, আমি সব সত্যিটা আজ জানতে পেরেছি। আমি আমার মেহেকে আর কষ্ট পেতে দিব না, প্লিজ আমাকে মেহেকের কাছে নিয়ে চলুন প্লিজ। আচ্ছা চলুন। ঋষভ আয়াতকে মেহেকের কাছে নিয়ে যায়। মেহেক মেকআপ রুমে ছিল। ঋষভকে ডাকলো, তাই বাইরে এসে শাড়ি ঠিক করতে করতে বলল, হ্যাঁ ভাই বলো। দেখো কে এসেছে। মেহেক উপরে মুখ তুলে দেখে আয়াত। মেহেক দেখা মাত্র খেপে উঠল। আপনি আপনি এখানে কেন? কি চাই? ও অপমান করে মন ভরেনি, আরো করতে এসেছেন তাই তো? তা চুপ কেন? শুরু করুন। মেহেক, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি, আমি সব সত্যিটা জেনেছি। তুমি কেন আমাকে সত্যিটা বললে না? তাহলে তো এত অপমান করতাম না। তার মানে আপনি সবটা জেনে এখানে এসেছেন, মানে আমার উপর বিশ্বাস না করে সত্যিটা জেনে এখন ক্ষমা চাইতে এসেছেন। যে মানুষটা আমাকে বিশ্বাসই করে না তার কাছে থেকে অপমান ছাড়া আমি কিছু পাইনি আর পাবো না। আর কি জানো বললেন, আমি আপনাকে সত্যিটা বলিনি,
আরে সেই দিন আমি আপনাকে সবটা বলতে গিয়েছিলাম, কিন্তু আপনি আমাকে দুশ্চরিত্রা বলে অপমান করেছিলেন। তা আজ সেই দুশ্চরিত্রের কাছে ক্ষমা চাইতে এসেছেন? বাহ! মেহেক প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ফিরে এসো। ফিরে আর আপনার কাছে কখনো না, চলে যান এখান থেকে। মেহেক দেখ, ও ক্ষমা চাইছে, ওকে ক্ষমা করে দে। না ভাই, সেটা হয় না। আয়াত ওর মেহেককে জড়িয়ে ধরে। মেহেক এক ঝটকা দিয়ে আয়াতকে সরিয়ে দিয়ে গালে ঠাস করে চড় দিয়ে চেঁচিয়ে বলল, ডোন্ট টাচ মি মিস্টার আয়াত। আমাকে ছোঁয়ার অধিকারই আপনি হারিয়ে ফেলেছেন। আপনার সাহস কি করে হয় মেহেককে ছোঁয়ার? আপনার ধারে কাছে আসারও সাহস করবেন না। দারোয়ান, 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 বের করে দিন এই লোকটাকে, আর কোনোদিনও এখানে ঢুকতে দেবেন না। ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন। কিন্তু ম্যাডাম, উনি তো আপনার স্বামী। উনি আমার কেউ না, আর আমি তোমাকে বলছি তো ওনাকে বের করে দিন। আয়াতের চোখে স্পষ্ট জল দেখা যাচ্ছে। চোখের জল মুছে মেহেককে বলল, তাক আমি চলে যাচ্ছি। আয়াত চোখ মুছতে মুছতে চলে যায়। মেহেক দৌড়ে মেকআপ রুমে ঢুকে পড়ে। সবাইকে রুম থেকে বেরিয়ে যেতে বলল সে, আর দরজা লাগিয়ে কাঁদতে লাগে। চাইনি তোমাকে অপমান করতে, কিন্তু আমি তোমার কাছে ফিরতে চাই না, আর কষ্ট পেতে চাই না। এই হাত দিয়ে তোমাকে আমি চড় মারলাম। বলেই হাতটা আয়নার দিকে মারলো। এত জোরে মারলো আয়না ভেঙে কাঁচগুলো মেহেকের হাতে ফুটে রক্ত বের করে দিল। আজ এই কষ্ট কিছুই না মেহেকের কাছে। ওইদিকে আয়াত বাড়িতে গিয়ে চেঁচামেচি শুরু করে দেয়। আয়েশা আয়েশা বলে, আয়েশা কোথায়, তুমি বেরিয়ে এসো। আয়েশা আয়াতের সামনে এসে বলল, কি হয়েছে আয়াত, এত চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? ঠাস করে একটা চড় মেরে দিল আয়াত আয়েশাকে, আর চেঁচিয়ে বলতে লাগলো মেহেকের সব কথা। তুমি আমাকে মিথ্যা ছবি দেখিয়ে মেহেককে অপমান করেছো আমাকে দিয়ে। ছি আয়াত, আমি যা করেছি সবটা তোমাকে ভালোবেসে। ছি, কি আমাকে ভালোবেসে? ভালোবাসা শব্দটা তোমাকে মানে না, বুঝছো? তোমার কথা শুনে আমি মেহেককে কষ্ট দিয়েছি। বেরিয়ে যাও আমার রুম থেকে। না, ও কোথাও যাবে না, ও এই বাড়ির হবু বউ। তুই যদি ওকে এই বাড়ি থেকে বের করে দিস তাহলে আমার মরা মুখ দেখবি। কথাটা কানে ভেসে আসতে আয়াত পিছন থেকে তাকিয়ে দেখে তার মা। আয়াতের একটা কথাও না বলে চলে যেতে আবার দাঁড়িয়ে গিয়ে বলল, আমার স্ত্রী শুধু মেহেক। আমার জীবনে মেহেক ছাড়া কাউকে আমি আসতে দিব না। মেহেকের জায়গা নিতে কাউকে দিব না। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের রুমে ঢুকে গেল আয়াত। অন্যদিকে মেহেক শুটিং এ ব্যস্ত। মেহেকের করা সিনেমার প্রোমো বেরিয়েছে। প্রোমো দেখেই দর্শক পাগল। তাই কাল মেহেক গীতাঞ্জলি হলে যাবে। ওখান তাকে বরণ করে নেবে বড় বড় নেতারা। মেহেক খুব সুন্দর করে সেজেছে। খোলা চুল, লাল শাড়ি, লাল লিপস্টিক, চোখে কাজল। আজ দর্শক মেহেককে দেখে পাগল হয়ে যাবে। ঝলমলে রাতের জোনাকি পোকা আলো, পূর্ণিমা রাতের আলো। মেহেকের গাড়ি গীতাঞ্জলি হলের কাছে এসে থামলো। চারিদিকে মেহেকের ফ্যানরা মেহেকের সাথে দেখা করার জন্য খেপে যাচ্ছে, আর গার্ডরা তাদের আটকাচ্ছে। মেহেক গাড়ি থেকে নেমে গীতাঞ্জলি হলে ঢুকে ঋষভ আয়াতকে আগে থেকে ওখানে নিয়ে এসেছে। দূর থেকে আয়াত মেহেককে দেখছে আর চোখের পানি ফেলছে। মেহেক গিয়ে একটা রুমে বসলো, আর তখন আবির মেহেকের কাছে এসে বলল, কি রে, চল, সো শুরু হয়ে গেছে। ওকে চল। মেহেক যায়। দুই একটা কথা বলে স্টেজে। ঋষভ, আবির আর আয়াত আছে, মানে মেহেকের পিছনে, আর ঋষভের পিছনে আয়াত দাঁড়িয়েছিল। হঠাৎ পিছন থেকে আয়াতকে খুব জোরে কেউ ধাক্কা দেয়, আর আয়াত মেহেকের কাছে এসে মেহেকের সাথে ধাক্কা লাগিয়ে দুজনে পড়ে যায়। মেহেক উঠে আয়াতের কলার ধরে ঠাস ঠাস করে জ্বরের ওপর জ্বর দিতে মারতে লাগলো, আর চেঁচিয়ে বলল, লজ্জা করে না আপনার? এত অপমান করার পরও মুখ উঠিয়ে এখানে চলে এসেছেন। আপনাকে কতবার বলেছি আমার সামনে আসবেন না, তাও চলে এসেছেন। লজ্জা বলে কিছু নেই দেখছি। আপনার মুখ দেখতে আমার ঘেন্না লাগে, বুঝেছেন? ছি, আপনি নাকি কলেজের স্যার, আপনার এই চরিত্র! ছি, আপনার নিজেই তো চরিত্র ঠিক নেই, আবার অন্য কাউকে বলেন কোন মুখে? লজ্জা থাকা দরকার। কাকে কি বলছি, আপনার তো আবার লজ্জা বলে কিছু নেই। কি ভেবেছিলেন এখানে এসে আমার গায়ে পড়লে আমি আপনাকে আমার স্বামী বলে সবার সামনে পরিচয় দেব, তাই তো? হা হা হা, ভাবলেন কি করে আপনার মতো কাপুরুষকে আমি আমার স্বামী বলে পরিচয় দেব? আয়াতের চোখে জল টল টল করছে। চোখের পাতা একটু নড়ে চড়ে উঠলে টপ করে জলটা পড়ে যাবে। আয়াত এবার মেহেকের দিকে তাকিয়ে বলল, পরিচয় না দিলেও আমি তোমার স্বামী, এটা তো মিথ্যা না। আইনা তো এখনো তুমি আমার স্ত্রী। ওকে, তাহলে শ্যাটারও ব্যবস্থা করছি। আয়াত মেহেকের হাত ধরে নিয়ে বলল, আর কত কষ্ট দেবে মেহেক? প্লিজ আমাকে ক্ষমা করো, আমি যে মরেও শান্তি পাবো না। মরার কথাটা মেহেকের বুকটা কেঁপে উঠল। ছাড়ুন আমার হাত।
গার্ড আয়াদের কাছে যেতে লাগলে আবির আর ঋষভ আটকায়। মেহেক, এই হাজার হাজার লোকের সামনে তোমার পা ধরে আমি ক্ষমা চাইবো। মেহেক, প্লিজ ফিরে এসো। তুমি যা শাস্তি দেবে আমি মেনে নিব, প্লিজ মেহেক। আয়াত মেহেকের পা ধরতে গেলে মেহেক দূরে সরে গিয়ে বলল, চলে যান বলছি। হাজার হাজার লোক দেখছে আয়াতকে, দেখে সবাই হাসাহাসি করছে। তো মেহেকের বুকের ভেতর যে কি তোলপাড় চলছে একমাত্র সেই জানে। না চাইতেও আয়াতকে সে এত অপমান করলো। মেঘ ছুটে একটা রুমে চলে যায়। আয়াতও চলে যায় সেখান থেকে। ঋষভ আর আবির মেঘের পিছনে ছুটে যায়। গিয়ে দেখে মেঘ সোফায় বসে কাঁদছে। ঋষভ বলল, আর কত নিজেকে আর আয়াতকে কষ্ট দিবি বল? চুপ কেন? শান্তি হয়েছে এবার? হাজার হাজার লোকের সামনে নিজের স্বামীকে অপমান করলি, শান্তি তো? ঋষভ আবিরকে ইশারা করলো। আবির কিছু ছবি মেহেকের হাতে দিয়ে বলল, দেখ। ছবিগুলো দেখে মেঘ খেপে গেল আর চেঁচিয়ে বলল, ছি, আমার কাছে ক্ষমা চেয়ে এখন অন্য মেয়ের সাথে ফুর্তি করছে। ওই শয়তানটার চরিত্র। তাহলে ওর আসল রূপ এটা। আমার কাছে এবার পরিষ্কার যে উনি একটা চরিত্রহীন লোক। আজই আমি ওনার থেকে ডিভোর্স নেব। ঋষভ ঠাস করে মেঘকে চড় মারলো। মেঘ গালে হাত দিয়ে ঋষভের দিকে হাঁ করে তাকিয়ে আছে। কে আমি হারিয়ে ফেললাম। আচ্ছা, বিশ্বাস করি তো ওকে। করি, কিন্তু এইসব দেখার পর কি করে আবার বিশ্বাস করবো বলো তো? এই ভয়টাই করছিলাম আমি। মেঘ কান্না ভরা স্বরে বলল। বলেই কাঁদতে লাগলো সে। ঋষভ এবার মেঘের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আসলে আমার যখন কাউকে খুব বেশি ভালোবেসে ফেলি তখন তাকে হারানোর ভয়টা বেশি হয়ে যায়। তাই আমার যখন ভালোবাসা মানুষটার জন্য কোনো নেগেটিভ দিক দেখি বুকের মধ্যে একটা অদ্ভুত তোলপাড় শুরু হয়ে যায়। আর ভালোবাসা মানুষটিকে অনেক কথা শুনিয়ে দিই। সে মুহূর্তে আমরা বুঝতে পারি না আমরা কাকে কি বলছি। ভালোবাসা এমনি রে। আমার প্রিয় মানুষটিকে হারানোর ভয়ে কি করে বসি। আয়াতের অবস্থাও ঠিক এমন। ও তোকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। সেদিন সিঙ্গাপুরে যা হয়েছে সব আয়েশার জন্য। আয়েশা তোর আর আমার নেগেটিভ ছবি দিয়েছে আয়াতকে, আর এই জন্যই আয়াত তোকে এত কথা শুনিয়ে দিল। এই ছবিগুলো নেগেটিভ কম্পিউটারের দ্বারা আয়াতের কাছে আয়াত আর অন্য মেয়েকে এক করে হয়েছে, আর এটা আবির করেছে তোকে বোঝানোর জন্য। ভাই, আমাকে প্লিজ আয়াতের কাছে নিয়ে চলো। প্লিজ ভাই, আমি আর পারছি না ওকে ছাড়া থাকতে, প্লিজ। অন্যদিকে আয়াত রাস্তায় অন্যমনস্কভাবে হাঁটছে আর আপন মনে বলছে, মেহেক যদি আমার জীবনে না থাকে তবে কি লাভ এই জীবন রেখে? না, আমি এই জীবন রাখবো না। আমি খুব খারাপ একজন মানুষ। মেহেক যা বলেছে ঠিকই বলেছে। আমার মুখ না দেখে যদি ও খুশি হয় তবে তাই হোক। ভালো থাকো মেহেক। একটা লরির মুখোমুখি আয়াত চলে আসে আর লরির সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায় সে। কিছুক্ষণের মধ্যে লোক জড়ো হয়ে যায়। অন্যদিকে মেহেক আয়াতের কাছে আসার জন্য সুন্দর করে সেজে গোলাপ ফুল হাতে নিয়ে হঠাৎ চুরি পড়তে গিয়ে দেখে যে চুরিগুলো ভেঙে পড়ে গেল। মেহেকের মনটা কু ডাকছে। কি রে, কি হলো? রেডি তো? দেখ না, চুড়িগুলো এমনি এমনি ভেঙে গেল। মনটা বড্ড অস্থির লাগছে রে। আয়াত, এর কাছে গেলে সব ঠিক হয়ে যাবে, চল। আমিরা ঋষভের সাথে যাচ্ছি মেহেক। হঠাৎ ঋষভের কল আসে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে ইমরা, আয়াতের বোন। আবির তাড়াতাড়ি করে ফোনটা তুলে বলে, হ্যালো ইমরা, বলো। ইমরা কাঁদতে কাঁদতে বলল, আবির ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, প্লিজ তুমি বাবাকে খবরটা দিও। ডাক্তার বলল অবস্থা খুব খারাপ। ওকে, তুমি শান্ত হও, আমি আসছি। আবির ফোনটা কেটে দিয়ে চুপ করে গেলে মেহেক অস্থির হয়ে জানতে চাইল, আবির কি হয়েছে? ইমরা কেন ফোন করছিল? বল কি রে আবির, বল। আমার আয়াত ঠিক আছে তো? কারো কিছু হয়েছে নাকি? চুপ করে থাকিস না, প্লিজ বল। মেহেক, আয়াতের অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা ভালো না। না, এটা হতে পারে না। মেহেক কান্নায় ভেঙে পড়ে। হসপিটালে আয়েশা, আয়াতের ফ্যামিলি সবাই অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে। মেহেক ঢুকে আগে রুমের দরজার সামনে দাঁড়ায়। কেউ মেহেকের সাথে কথা বলছে না। হঠাৎ আয়াতের মা বলল, তুই এখানে কেন এসেছিস? আমার ছেলেকে খেয়ে শান্তি হয়নি তোর? মেহেক কোনো কথায় কান দেয় না। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে আসতে মেহেক জিজ্ঞেস করলো, ডাক্তার, উনি কেমন আছেন? উনি ভালো হয়ে যাবেন তো? ওনার অপারেশন হয়ে গেছে, কিন্তু ওনার অবস্থা ভালো নেই। সবটা আল্লাহর উপর ছেড়ে দিন। 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরলে তো খুব ভালো, না হলে আমাদের কিছু করার থাকবে না।
ডাক্তার, আমি ওনার সাথে একবার দেখা করতে চাই। এখন দেখা করার পারমিশন দিতে পারবো না। প্লিজ ডাক্তার, একবার। ওকে। মেঘ দরজা খুলে ঢুকতে গেলে আয়েশা এসে ওর হাত ধরে বলল, আয়াতের কাছে তোমাকে আমি যেতে দেব না। মেঘ কিছু না বলে আয়েশার হাত মুচড়ে ধরলো আর দাঁতে দাঁত চেপে বলল, তুই কে আমাকে আটকানোর? তোর সাথে আমার হিসাবের বাকি আছে, পরে দেখে নেব। এখন আগে আয়াতকে সুস্থ করে তুলি। হাতটা ছেড়ে দিয়ে রুমে ঢুকলো। রুমে ঢুকে দেখে আয়াত বেডে শুয়ে আছে। মেঘ আয়াতের অবস্থা থেকে ঠাঁই দাঁড়িয়ে রইল। মুখ ফুটে কোনো কথা বের হচ্ছে না তার, তবে চোখ থেকে বন্যা বয়ে যাচ্ছে। মেঘ নিজেকে আর আটকাতে পারল না, ছুটতে গিয়ে আয়াতকে জড়িয়ে ধরলো আর আয়াতের বুকে মুখ গুজে নিঃশব্দে কাঁদছে। এভাবে কিছুক্ষণ কান্নার পর মেঘ আয়াতের বুক থেকে মাথা উঠিয়ে চোখের জল মুছে বলল, এই উঠুন উঠুন বলছি, কত কষ্ট দেবেন আমাকে আপনি? বোঝেন না আমার কত কষ্ট হয় আপনাকে ছাড়া থাকতে? প্লিজ উঠুন, আর কোনোদিনও আপনাকে কষ্ট দেব না আমি। প্লিজ স্যার উঠুন। মেঘ আবারও কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ে। এবার আয়াতের দুটো হাত নিজের হাতের মধ্যে নিয়ে চুমু খেয়ে বলল, ভালোবাসি অনেক, আমি যে তোর হতে চাই। পাগল ফিরে আয় না। সরি, আপনাকে তুই বলে ফেললাম, আবার বলবো না। সরি, কান ধরছে। প্লিজ ফিরে আসুন আমার কাছে, প্লিজ। প্রায় রাত 12টা। মেঘ আয়াতের কাছে বসে থেকে ঘুমিয়ে পড়েছে। আস্তে আস্তে চোখ খুলে আয়াত মেঘকে তার বুকে দেখতে পায়। ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে মেঘ নড়ে চড়ে উঠল। মেঘের ঘুম ভেঙে যায়। আয়াত ইচ্ছা করে চোখ বন্ধ করে নেয়। মেঘ চোখ খুলে দেখে আয়াত এখনো ওর জ্ঞান ফেরেনি। মেঘ আয়াতের কপালে চুমু খেয়ে 2 হাত আয়াতের গালে দিয়ে বলল, অনেক ভালোবাসি আপনাকে, বিশ্বাস করুন। প্লিজ তাড়াতাড়ি আপনি চোখ খুলুন, আর কোনোদিনও ছেড়ে যাব না আমি। আপনার কিছু হলে আমিও নিজেকে সে। আয়াত মেঘের কথাটা বলতে না দিয়ে হাত দিয়ে মেঘের মুখটা বন্ধ করে দিল। মেঘ বড় বড় চোখে আয়াতের দিকে তাকিয়ে আছে আর মনটা খুশিতে নাচছে। আয়াত আস্তে আস্তে বলল, আমি তোর হতে চাই মেঘ, এই জন্য না হলেও পর জন্মে আমি তোর হতে চাই। আর কোনোদিন এ করে বলো না আমি কোথাও যাবো না তোমাকে ছেড়ে, বুঝেছো? আমি তোমার ছিলাম, তোমার আছি, আর থাকবো। মেঘ আর কিছু না বলে আয়াতকে জড়িয়ে ধরলো। আয়াত এক হাত দিয়ে মেঘকে জড়িয়ে ধরলো। মেঘ কিছুক্ষণ পর বাইরে গিয়ে ঋষভ আর আয়াতের বাবা এখানেই ছিল ওদের বলল, বাবা, ওনার জ্ঞান ফিরেছে। সত্যি ওর জ্ঞান ফিরেছে? আয়াতের বাবা আয়াতের সাথে দেখা করে বাড়ির লোকজনকে জানিয়ে দিল আয়াতের জ্ঞান ফিরেছে। সকাল হতে মেঘ বাড়িতে যায় আবিরের বাড়িতে। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে আয়াতের জন্য হালকা কিছু রান্না করে। মেঘ রুমে শাড়ি পরছে, তখনই মিষ্টি এসে বলল, মাম্মা আমিও যাব তোমার সাথে। আমি তোমার ভালো মেয়ে, ওকে আমাকে পরে নিয়ে যেও। মাম্মা আমি তোমাদের কাছে মেহেকের মা রুমে ঢুকে বলল, আয়াত কেমন আছে? ভালো আছে। ওদের বাড়ির লোকজন তোকে কিছু বলেনি তো? বলতে ছাড়িনি, তবে আমিও ছাড়িনি, অনেক কিছু শুনিয়েছি। ঠিক আছে তুই যা, এখন দেরি হয়ে যাবে। মেঘ হসপিটালে যায়। আয়াতের রুমে যেতেই দেখে আয়েশা আয়াতকে জড়িয়ে ধরে আছে। আয়াত আয়েশাকে জ্বর ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। মেঘ রেগে গিয়ে আয়েশাকে আয়াতের বুক থেকে তুলে বাইরে এনে ঠাস ঠাস করে জ্বরের ওপর জ্বর মারে। আয়েশা মেঘকে জ্বর মারতে এলে মেঘ ওর হাতটা ধরে মোচড় দেয় আর বলে ওঠে, তোর সাহস হয় কি করে আমার বরকে জড়িয়ে ধরার? আবার আমাকে চর মারতে আসিস? শাকচুন্নি, তোকে তো আজ আমি মেরেই ফেলবো। আয়েশার হাতটা ছেড়ে দেয় মেহেক। আয়েশা রেগে গিয়ে বলল, ও আমার হবু বর। তুই কে? তুই কেউ না, আমার সাথে ওর এঙ্গেজমেন্ট হয়েছে। আয়াত রাজি ছিল না ঠিক, কিন্তু মামুনির নাটকের কারণে ও সব করতে রাজি হয়েছে। এমনকি কিছুদিন পর মামুনির নাটকের জন্যই ও আমাকে বিয়ে করবে। তোর সাথে শুধু এঙ্গেজমেন্ট হয়েছে, আমার সাথে ওর বিয়ে হয়েছে। হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে সারা জীবন একে অপরের বুকের হৃদয়ে থাকবো বলে কথা দিয়েছি। 7 জন্মের ভালোবাসা আমাদের, এত সহজে কি করে ছেড়ে দিই বল? আর একজন বিবাহিত পুরুষকে তুই বিয়ে করবি কি করে? আমি যদি আয়াতকে ডিভোর্স দিই তবেই তুই ওকে বিয়ে করতে পারবি, কিন্তু আমি তো তা করব না। তাহলে কি করবো এখন? আয়েশা রেগে চলে যায় ওখান থেকে। মেঘ হাসতে হাসতে আয়েশার কাছে যায়। আয়াত মেহেককে হাসতে দেখে বলল, কি ম্যাডাম, কি করলে ওর সাথে? যা করেছি করেছি, আপনাকে জানতে হয় না। আর শুনুন, আপনার মা যে এইরকম একটা জঘন্য কাজ করতে পারে আমি কোনোদিনও ভাবিনি। কেন, কি করেছে? মেঘ সবটা বলল। চিমা এমন? ছাড়ুন, আমাকে ক্ষমা করেছেন তো? পাগলি করেছি।
আয়াতকে জড়িয়ে ধরে। কিছুদিন পর আয়াতকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। মেহেক আয়াতকে গাড়িতে বসিয়ে দেয়। রিসেপের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ মেহেকের দিকে একটা গুলি তাক করে আসে। মেহেককে রিসেপ ধাক্কা দিয়ে ফেলে দেয়। গুলিটা একটা গাছে লাগিয়ে সঙ্গে সঙ্গে গার্ড ছুটে যায়। যেদিক থেকে গুলিটা এসেছে সেই দিকে। মেহেক ঠিক আছিস তুই? ভাই ঠিক আছি, তবে এটা কি করতে পারে? গার্ড গেছে তো, তুই গাড়িতে বস। গাড়িতে বসতে আয়াত মেহেককে জড়িয়ে ধরে। কি হলো? তোমার কিছু হয়নি তো মেহেক? কিছু হয়নি, দেখুন আমি ঠিক আছি। ওরা থানায় যায়। থানায় গিয়ে সব কথা বলে পুলিশকে। গার্ডরা আক্রমণকারীকে ধরে থানায় নিয়ে আসে। পুলিশ তাদের জিজ্ঞাসা করে কে এসব করতে বলেছে। তারা নাম বলে দেয় আয়েশা। আয়াতের বাড়িতে গিয়ে পুলিশ আয়েশাকে গ্রেপ্তার করে আর সারা জীবনের জন্য জেল হয়। ওর সাথে আয়াতের মায়েরও। মেহেক আয়েশার সাথে জেলে দেখা করতে গিয়েছে। তুমি এখানে কেন? দেখতে এসেছে তোমরা কেমন আছো। দেখা হয়েছে, এবার যাও। ভাঙবে, তবুও মচকাবে না। জেলে এবার চাকরি, টিচিংকি অ্যান্ড পেসিং। হা হা হা, খুব শোক ছিল না তোমার বেবি আয়াতের বউ হওয়ার? এবার এখানে বসে স্বপ্ন দেখো কেমন? সারা জীবন তো এখানেই থাকতে হবে, তাই স্বামী সংসার এই জেলটাকেই ভালো কেমন? বাই বাই মাদার ইন ল। মাম্মা, আমি তোমাদের কাছে ঘুমাবো। মিষ্টি, তুমি আজ আমার সাথে ঘুমাবে। ভাই মনে আছে তো কাল তোমার বিয়ে আমার মিষ্টি ননদের সাথে? আর একটা বিয়ে আছে না? কার? ভুলে গেলে? ঈশ্বরী আর আবিরের। ও ভুলেই গিয়েছিলাম।